চাকরিগুলো ঠিক হয়ে গেল, কেউ কাজ নিজের ইচ্ছায় যদি কিছু করলো তারও যাবে তো, আর যে কিছুই করলো তাহলে এই যে করলো না সে কৈফিয়ত দেওয়ার যে পদ্ধতি সেগুলো নাই। আর যে করলো, কাজ করলে তো কিছু ভুল হবে, তখন এই ভুল নিয়েই টাকা। এই জন্য বর্তমান পরিস্থিতিতে যা দেখছি, তারা সরকারি চাকরি করে ভালো কোনো কাজ করছে না, সব অবজার্ভ করছে আর টাইম পাস করছে। কারণ কাজ করলে বরঞ্চ যারা করেছে তাদেরই বিপদ, যারা করেনি তাদের কোনো খাতাপত্র নাই, কিছুই নাই, হিসাবই নেই। এখন শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত ছিল কর্মমুখী। আমাদের কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নাই। যেমন এখানে যদি কেউ, আমার গত সপ্তাহে কোরিয়া থেকে একজন আসছিল, কোরিয়া সরকার বাংলাদেশ থেকে 3 লক্ষ কৃষি শ্রমিক নেবে, মাসের বেতন হচ্ছে 2,20,000 টাকা। এখন 2,20,000 টাকা 10 মাস পাবে, আর 2 মাস ছুটি। পরে তাকে নিয়ে গেলাম এই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে। সেখানে সচিব যে তার কথা বলার সময় নেই, মানে একটার পর একটা মনে হলো যে বিদেশের লোক পাঠিয়ে বাংলাদেশ খালি করে ফেলছে। 3 লক্ষ শ্রমিক এত টাকায় বেতন নেবে সাউথ কোরিয়া। সেখানে পরে জয়েন্ট সেক্রেটারি সে শুনে কিন্তু বললো যে এই পদ্ধতি তো আমাদের বিদেশে পাঠানোর নিয়মই নেই, এই 10 মাস চাকরি আর 2 মাস ছুটি, এই পদ্ধতি নাই, নিয়মের মধ্যে নেই। যে গাইডলাইন আছে বিদেশে শ্রমিক পাঠানোর, এর মধ্যে নেই। এখন নিয়মকারী করতে হবে, কে করবে? এই নিয়ম? এখন ওই লোক পরে গেল আবার নেপালে, দেখি নেপাল থেকে দিতে পারি। নেপাল থেকে আবার ফেরত আসছে বাংলাদেশ। নেপালের সমস্যা হচ্ছে কি, নেপালের 500 শ্রমিক তারা নিয়েছিল সাউথ কোরিয়া আগের বছর। এখন এই 500 শ্রমিক যে কৃষি কাজ করার জন্য নিয়েছে, কৃষি ফার্মে আর একজনও নাই। 500 শ্রমিকই তারা ঘরের মধ্যে কাজের মধ্যে চলে গেছে, মাঠের কাজের মধ্যে। পরে সাউথ কোরিয়ার গভর্নমেন্ট নেপাল থেকে শ্রমিক নেওয়া টোটালি বন্ধ করে দিল, যে কাজের জন্য আসছে সেই কাজ বাদ দিয়ে যদি অন্য কাজ করে তার নেব। এই সমস্ত আর কি। পরে আমি একটা চিঠি দিলাম আমার যে ইয়েতে, ওখানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে সাউথ কোরিয়ায়। এখন বাংলাদেশে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, যেমন ঢাকা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা ডিএনসিসি বা এখন মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে লোক পাঠাবে, ওদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে বা মেয়রের কাছে চিঠি দিতে। এখন আমাদের দেখা গেল সেই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এখন আর জনপতি নাই, মেয়র নাই, আর ব্যাকডেটে দিলে তো হচ্ছে। এই সমস্যাগুলো এখন হয়েছে। বা সমস্ত চার্জে এখন আরেকজন আছে, চার্জের লোক বলছে আবার কি দিয়ে কোন জায়গায় শুরু করে কি ঝামেলায় পড়ি। চার্জের লোক কি হবে? এই যে সাভারের ইউনো, আমি কৃষি অফিসে গেছিলাম সাভারের ইউনো এখন এখানকার মেয়রের দায়িত্বে, এখানকার উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে, আবার ইউনোর দায়িত্বে, আবার প্রশাসন, আবার ওই 12টা না কয়টা উপজেলা, সব উপজেলার আমার চেয়ারম্যানেরও দায়িত্ব।
সব চেয়ারম্যান কথা তো হ্যাঁ, এই একজন লোক এতগুলো দায়িত্ব নিয়ে ঝামেলার মধ্যে পড়েছে, সেই জন্য সে খুব হিসাব করে সই করছে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থা আমাদের একটা বেসিক ফাউন্ডেশন শিক্ষা হবে, তারপরে কর্মমুখী। যেমন এর মধ্যে যদি কেউ অস্ট্রেলিয়ায় যেতে চায়, অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্লাম্বার। পাইপ টাইপ ঠিক করে না বিল্ডিং এ, প্লাম্বার। এখন প্লাম্বারে আমাদের কারা শেখে, তার লেখাপড়া হয় না, যে একদম মানে কিচ্ছু করবে না, তো এই মেকানিক শেখে। এখন সে তো ইংরেজি জানে, কোনো ভালো ছাত্র সে যদি মনে করে আমি প্লাম্বার হব, প্লাম্বার তো এক ধরনের ইঞ্জিনিয়ার, রাইট, ইঞ্জিনিয়ার ভোকেশনালে প্লাম্বারিং শিখবে, তাহলে একটা সার্টিফিকেট যদি পায় এবং সে যদি মোটামুটি ইংরেজিতে কথা বলার বিদেশে ইংরেজিতে কথা বলার একটা পরীক্ষা আছে না, আইএলটিএস পরীক্ষায় একটা মিনিমাম নম্বর তো পাবে, তো তারা বুঝবে কি করে যে হি ক্যান স্পিক ইংলিশ অর নট, বুঝবে কি করে? এই পরীক্ষাটাই কমপক্ষে 6 পেতে হবে, 6 পাওয়া যায়। তাহলে 6 পেতে গেলে আমাদের যারা প্লাম্বার, এটা তো কেউ আজ 6 কেন 4 পাবে, আইএলটিএস মানে জানে। তাহলে বাংলাদেশে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা যদি থাকতো, তাহলে এখন যদি 10,000 প্লাম্বার থাকতো, 10,000 প্লাম্বারই একটা দেশেই লাগবে, অস্ট্রেলিয়াতেই লাগবে, এবং কেউ ফেরত আসবে না। সবচেয়ে বেতন বেশি, ইনকাম বেশি। এই জন্য কেউ যদি এখানে মনে করে যে আমি ওখানে মাসে 10 লাখ টাকা ইনকাম করবো, তাহলে প্লাম্বারিং শিখতে হবে এবং ভালো ছাত্র হতে হবে, ইংরেজিতে ভালো পারবে, প্লাম্বারিং একটা কোর্স করে অস্ট্রেলিয়ায় দরখাস্ত করুন, সে একদম মোটামুটি 6 মাসের মধ্যে শুধু যাওয়ার খরচটা লাগবে, পেমেন্টের থেকে আসার খরচ লাগবে না, তাই পাওয়া। এই সমস্ত জিনিসগুলো এখন সারা দুনিয়ায় দরকার, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই। আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বেকার তৈরি কারখানা। বেকার তৈরি কারখানা দিয়ে এই বেকারদের যখন এখন হাট বসেছে, এখন 30 লক্ষ 40 লক্ষ একদম ফ্রেশ বেকার, কি করে এদের মধ্যে থেকে যে আপনারা এগ্রিকালচারে পছন্দ করেন, এটা তো ধন্যবাদ দেওয়ার জন্য আসে। কারণ এগ্রিকালচার, আমি যখন ইন্টারমিডিয়েট পাস করি যশোর MM কলেজ থেকে 1981 সালে, আমরা যদি ডাক্তারি পড়বো, তো ডাক্তারিতে যখন আমার 0.5 মার্কের জন্য হলো না, তখন কি পড়বো? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম ভূতত্ত্বে, লেদার ইঞ্জিনিয়ারিং ভর্তি হলাম, জাহাঙ্গীরনগরে ইংলিশে ভর্তি হলাম। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়ে গেল, পরে এগ্রিকালচার ইউনিভার্সিটি শুনলাম যে পাশ করলেই চাকরি, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাদ দিয়ে গেলাম আবার এগ্রিকালচার। তখন তো সুযোগ ছিল বেশি, আবার সার্টিফিকেট নিত না, এক জায়গায় ভর্তি হলে যে সার্টিফিকেট নিয়ে নিত না, এখন নিয়ে নেই, আগে নিত। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার এখনো চিঠি আসে, মনে করে এখন ছাত্র ছিলাম আমি, হয়তো তো আছে। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের যে লেখাপড়া, প্রথম দিন আমার বড় ভাই ডাক্তারি পড়ে সলিমুল্লাহ মেডিকেল কলেজে, বড় বড় বই পড়ে, তার মানে এগ্রিকালচার পড়তে আসলাম, মন তো মানে না। এগ্রিকালচার আবার পড়া, এত লেখাপড়া আছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ডিভিশন ওই সময় তো খুব কম পাইতো, কারণ আমরা সমস্ত বোর্ড মিলে ফার্স্ট ডিভিশন পেয়েছে মাত্র 4। মন সেরকম মানে দেখি মোটা বই আছে কিনা, বাড়িতে নিয়ে গেলে বলতে যে এগ্রিকালচারও পড়া আছে, তা লাইব্রেরিতে খুঁজে দেখি একটা মোটা বই পাইছি। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে দ্য প্রিন্সিপল অফ অ্যাগ্রোনমি, আমেরিকার পাবলিকেশন। মোটামুটি যেন 6-7 কেজি ওজন, আমি বই নিয়ে গেলাম।
এগ্রিকালচার ইউনিভার্সিটি ইশাকা হলের রুমে নিয়ে গিয়ে বইটা যখন পড়ি, প্রথম পাতায় ভূমিকাতে একটা কথা লেখেছে। প্রত্যেক বইয়ের ভূমিকা থাকে, প্রিফেসে কথা লেখেছে। বলতে শুরু করেছে এইভাবে যে ইট ইজ এ ওয়াইজ সেইং, জ্ঞানী লোকেরা বলে ইট ইজ এ ওয়াইজ সেইং, if a man goes without food for 24 hours, he will cry for food. But if this man goes without food for 48 hours, he will steal for food. But if this man goes without food for 72 hours, he will fight for food. বুঝলেন? একজন লোক কেউ যদি 24 ঘন্টা না খেয়ে থাকে, ক্ষুধার যন্ত্রণায় সে কান্নাকাটি করে। কিন্তু ওই ব্যক্তি যদি 48 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে ক্ষুধার যন্ত্রণায় সে চুরি করে, খাবার চুরি করে। আবার ওই ব্যক্তি যদি 72 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে সে ক্ষুধার যন্ত্রণায়, যার কাছে খাবার আছে তার কাছ থেকে যুদ্ধ করে ছিনিয়ে নিয়ে খায়। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে ডিস্ট্রাকশন, ধ্বংস। যুদ্ধ ধ্বংস মানে টোটাল পৃথিবী ধ্বংস, সভ্যতার ধ্বংস। তার মানে এই খাদ্যের উপরে নির্ভর করছে সারা পৃথিবী টিকে থাকা। সেই টিকে থাকার কাজ বা টিকে থাকতে গেলে যে কন্ট্রিবিউশন করা লাগে, সেই কন্ট্রিবিউশনটা করার জন্যই আপনাদের মনের বাসনা আছে, মনের ইচ্ছাটা আছে। সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে খাদ্য তৈরিতে আপনাদের মনের একটা ইচ্ছা আছে। খাদ্য তো নিজের জন্য, নিজের এবং পরের। অপরের কথা করিলে চিন্তন, নিজের অভাব হইবে দূর। এই ভাব সম্প্রসারণ আমরা শিখি না। অপরের কথা করিলে চিন্তন, নিজের অভাব হইবে দূর। আর আমরা সব নিজের চিন্তা, কিন্তু অন্যের চিন্তা করলেই কিন্তু নিজের অভাব আর থাকবে না। কারণ এখনো বলে যে ওই যে কে নাকি অনেক টাকা চিন্তাই করেছে, বাংলাদেশ থেকে বিদেশে পাঠাবে, এ করেছে, তা করেছে, ব্যাংক খালি করেছে, এত কিছু তার দরকার নেই। সে যদি অন্যের চিন্তা করে এই টাকাগুলোকে ভালোভাবে ব্যবহার করতো, তাহলে তো সারা দেশের মানুষের উপকার। রাইট। সেই জিনিসটা তো করি। এই জন্য আমাদের বুঝের উপর একমুখী শিক্ষা করা যাবে না, সবসময় কিছু টেকনিক্যাল শিক্ষা করতে হবে, কর্মমুখী শিক্ষা করতে হবে। যে আমি কি করবার উপরে বাংলায় দেখা যাচ্ছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বাংলায় অনার্স এবং মাস্টার্স ডিগ্রি পাশ করে যারা করবে সবার তো চাকরি নেই। তাহলে ওই বাংলা আমার এত বেশি শিখলাম, তাহলে বাংলা আমি এটা স্টেজ পর্যন্ত শিখে আমি কর্মমুখী শিক্ষা করবো, তাহলে সবারই একটা ইয়ে হতো, যেটা চায়না করে, যেটা বিদেশে করে, যে যে লাইনে যাবে সেই লাইনই করবে। এই জন্য ওখানে ওই 18 বছরের পরে অত বেশি বাদ পাড়ার দায় থাকে। আর ওদের মেন্টাল মেকআপও এমন যে যখনই 18 বছর হয়ে যাচ্ছে তখন বাপ মার সম্পদের কথা চিন্তা করে, চিন্তাই করে। আমি যে বাপের কাছে 18 বছর বয়সের পরে বাপের কাছ থেকে টাকা নিয়ে আমি যে আমার নিজের উপকার করব, এই চিন্তাটা তাদের নাই। এই জন্যই ও বাবার মেয়ে হোটেলে কাজ করে, এই জন্যই করে, কারণ বাবার কাছে টাকা নেই, ও বাবার কি অভাব? কিন্তু আমাদের যদি বাবার মেয়ে বাংলাদেশে থাকতো সে কাজ করে, তারপরে হোটেলে এই যে এই মানুষের খাবার দেওয়ার কাজ বা পিছনে আমার ভাই বলিয়াকে থাকে, ওর বাপ বাংলাদেশে 100 কোটি টাকা পায়, আমার বড় ভাই। কিন্তু ও যখন আমেরিকায় গেছে
ওর মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে। ও বাংলাদেশ থেকে না তোমার টাকা আছে। ও হিউস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করে যখন চাকরি পাচ্ছে না তখন ওই হোটেলে কাজ করেছে। আর রোজার মাসে তো ইফতারি আছে ফ্রি, ইফতারি ফ্রি, শেয়ারিং ফ্রি, সব দেশেই করে। তাহলে আবার একটু লজ্জা করতো সামনে কাজ করতে হোটেলে, খাবার টাবার দিয়ে কেউ যদি চিনে ফেলে, এই জন্য পিছনে করতো। পিছনে যে পেঁয়াজ কাটা, থালা বাসন ধোয়া, কিছু না করতো। এখন সে মিলিয়ে নিয়ে গত 5-7 বছরের মধ্যে মিলিয়ে নিয়ে রাখবে। সে আমেরিকার সফটওয়্যার কোম্পানির মালিক, আমার ভাই বড় হচ্ছে। তাহলে সে হোটেলের পিছনে থালা বাসন পরিষ্কার করছে। তাহলে মানুষের যদি যোগ্যতা থাকে এই পর্যায়ে যেতে পারে। সেটা আমি একটা উদাহরণ দিলাম। এখানে বাংলাদেশে এখানে কিন্তু এই যে গাজীপুরে আইওটি থেকে পাশ করে সে ট্রিপলিতে পাশ করে চলে গেছিল। এখানে বিমানের ইঞ্জিনিয়ার ছিল, বিমানের ইঞ্জিনিয়ারিং মাত্র 3 মাস চাকরি করেছে। বলছে এই বাংলাদেশে চাকরি করা যায় শুধু বসে, উপরের বসকে খুশি রাখে, কাজ কি করলাম না করলাম করবো। কিন্তু বিদেশে হচ্ছে কাজটা বড়, আর কাজ যদি করে উপরের বসটা সব বলবে যে না ইজ ডুইং দ্য রাইট। আর বাংলাদেশে তো তেল মাছ, তেল মাছ। আমি এই জন্য বললাম, আমি ধরেন সরকারি চাকরি করে আল্লাহর ইচ্ছায় অনেক দেশে গেছি। অনেক দেশে গেছি। এখন আমি কৃষকের ছেলে, আমার আব্বা একজন কৃষক ছিল। আমি জানি কখন ধান রোপণ করতে হয়, কখন ঘাস নিড়াতে হয়। ধান আর ঘাস, সামা ঘাস তো ধান আর ঘাস এক রকম। ওইটা চিনে আবার ঘাসটাকে নিড়াতে হবে, ধানটাকে রাখতে হবে। এখন কয়জন আর সামা ঘাস ছেড়ে ধানের ভিতরে যখন আমরা মানুষ নিতাম, আমি কাজ করার জন্য ডাইনে দাঁড়াতাম। তাহলে আমি যদি আগে যাই ওরা তো আসতেই হবে, বেশি কাজের আউটপুট বেশি করার জন্য। এই ধান গাছের ভিতর দিয়ে যখন ফাঁক করে ঘাস নেড়াতে নেড়াতে যাওয়া যায়, খুবই কিন্তু গরমে, এই যে ভ্যাবসা গরমে খুব কষ্টের কাজ, কষ্টের কাজ। তারপরে তো সাম্য করে ভয় তো আসে। তারপরে আইলের উপরে ঘাস কেটে, আইলের পাশে ঘাস কেটে গরুকে খাওয়ানো, তারপরে সার গর্তের সার গরুর গাড়িতে করে নিয়ে খেতে দেওয়া, এইগুলো ছিল আমাদের কাজ ছোটবেলা যখন স্কুল ছুটি থাকতো বা ইয়ে থাকতো। অনেক সময় স্কুল চালু হয়ে গেছে খবর পাইনি, গিয়ে দেখি পরীক্ষা, এমনও গেছে। তারপরে আমার মনে আছে কেমিস্ট্রি পরীক্ষার দিন, এমনি বাউন্ডারি টাইপের গ্রামে তো সময় এমনি চলে যায়, হারিকেন জ্বালিয়ে সন্ধ্যেবেলা পড়তে বসেছি। কেমিস্ট্রি তো দেখি যে পড়াই হয়নি। কেমিস্ট্রি মশারির মধ্যে মশা, খাটের উপরে পাটি, পাটির উপরে কিন্তু আমরা কখনো গদি চিন্তা করি, পাটির উপরে আমরা মশারি টানিয়ে ভিতরে হারিকেন জ্বালিয়ে পড়তাম। সন্ধ্যেবেলা পড়তে বসেছি, দেখি সকালে হয়ে গেছে। এখন আমি কোনো ভালো ছাত্র দেখি না যে সন্ধ্যেবেলা পড়তে বসলে সকাল পর্যন্ত পড়ে, এত ধৈর্য নাই। তার মধ্যে মোবাইল কারণ পুরো কেমিস্ট্রি বইটা মাথার মধ্যে নিয়ে তারপরে তো পরীক্ষা দিতে যাওয়া যায়। এই অধ্যবসায় এখন যারা করছে, গ্রামে যে করছে না তারা করছে, যারা করছে দেউল সাহেব, যারা করছে না ঢাকা শহরে কত ভালো ছাত্র ইংলিশ মিডিয়াম। আমার নাতি পড়ে মাস্টার মাইন্ডে, নাতি আর নাতি, ওদের এক একজনের বেতন 22,000 টাকা।
22,000 টাকা প্রতি মাসে আমার নাতি মাস্টার মাইন্ড স্কুলে পড়ে দিতে হবে। 22,000। তোর বাপ মা ডাক্তার, এই জন্য পারে, কারণ ডাক্তাররা তো যেমন কৃপণ তেমন কষায়, ইনকাম তো পারে, আবার পেনশন নাই, মানে যদি মানে মন ভরে দেওয়ার আগ পর্যন্ত এই পেশা আছে। কিন্তু ডাক্তাররা আমার যে জামাই দেখছি ভালো পড়ালেখা করে, সে ঢাকা মেডিকেল সার্জন ছিল, সে মেডিসিনে এফসিপিএস করেছে, মেডিসিনে এফসিপিএস করা কিন্তু কঠিন, এফসিপিএস করেছে, তারপরে এমআরসিপি করেছে, গত মাসে দিল্লিতে পরীক্ষা দিতে গেছিল এমআরসিপি, এটাও পাস করেছে এমআরসিপি, আবার এখন বলছে এমডি করবে, এমডির জন্য আবার পেছনে ঢাকা মেডিকেলে আসছে। ছোট জামাই সে এমডি করেছিল, ময়মনসিংহ মেডিকেলের ছাত্র ছিল, সে ঢাকা মেডিকেলের কলেজ থেকে আইসিইউর উপরে এমডি করেছে। এখন এই যে বিআরবি হাসপাতালে পার্ট টাইম করে, সরকারি চাকরি বাদও পার্ট টাইম করে, সেন্ট্রাল মেডিকেলে করে, যা ওদের ভালো ইনকাম করে, মোটামুটি সব মিলে 30 লাখ টাকা ইনকাম করে। এখন ডাক্তারই তো সবাই হতে পারছে না, আবার ডাক্তাররা কিন্তু পাশও করায় না, খুব কঠিন, 100 জনে 5 জন পাশ করে, মানে বিশেষজ্ঞ ডাক্তার যারা 100 জনে 1। তাহলে এই অবস্থায় আমাদের কি করা উচিত? কারণ দেশটাকে তো বাঁচাতে হবে, তাহলে এই কি করা উচিত? যেমন আমাদের প্রকল্পের নাম ছিল কি বছরব্যাপী ফল, বছরব্যাপী ফল। তা আমরা কাটিমো নাম, 12 মাসি পেয়ারা, ড্রাগন ফল। এখন ভিয়েতনামি নারকেল যখন দেওয়া হলো, কেউ লাগিয়ে গাছ কাটে, আবার কেউ আবার ভালো পয়সা করছে, তাহলে দোষটা কোথায়? দোষটা হচ্ছে পরিচর্যা, পরিচর্যা। আমি প্রথমে নারকেল গাছের পরিচর্যার কথাটা বলে দিই, কারণ নারকেল গাছের ডাব যেখানে বাড়তেছে, দাম শেষ কোথায়? ডাবের দাম যেভাবে বাড়ছে, আর ডাব তো করোনার ওষুধ, ডেঙ্গুর ওষুধ, মেডিসিন কি ডাব? এখন এই ডাবের তো একটা রোকা করতে হবে। তা আপনারা এখানে 60 জনের মাধ্যমে যদি আরো 60 জনের কাছে এই মেসেজটা যায় যে কিভাবে একটা ডাব গাছে ডাব বেশি হোক, সেটা দেশি হোক, ভিয়েতনামি হোক, লন্ডনী হোক, বা শ্রীলঙ্কার হোক, ইন্ডিয়ান হোক, তাহলে ডাব গাছের পরিচর্যা এটা দিয়ে শুরু। ডাব গাছের পরিচর্যায় নারকেল গাছ 4টে জিনিস পছন্দ করে, নারকেল গাছ 4টে জিনিস পছন্দ করে। ইন্ডিয়ায় প্রতি গাছে বছরে গড়ে নারকেল হয় 250 ইন্ডিয়ায়, আর আমাদের হয় প্রতি বছর গড়ে 50টা। ওই তো কোথাও বেশি আছে, তাহলে আমাদের ডাব হয় কয়টা? 50টা। পাশের দেশ ইন্ডিয়ায় ডাব হয় কয়টা একটা আছে? 250। ভিয়েতনামেও হয় 225টা একটা গাছ, থাইল্যান্ডেও হয় 220টা গড়ে। তাহলে এই যত দেশ নারকেল হয় শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, তারপরে মালদ্বীপ, ওই পাশে আছে পাপুয়া নিউ গিনি, হ্যাঁ, কম্বোডিয়া। এখন এই যে নারকেল হয়, এর মধ্যে আমাদের সবচেয়ে নারকেল কম, কারণ কি? আমরা নারকেল গাছের পরিচর্যা জানি না। ইন্ডিয়ায় যখন একটা গাছ লাগায়,
গর্ত করে, যেমন কেরালায় তো নিচে মাটি সব পাথর, এই জন্য গর্ত ওরা বড় বড় করে। এক গর্তের মধ্যে তারা 500 কেজি জৈব সার দেয়, হাফ টন জৈব সার দেয়। আর আমরা কয়েক কেজি জৈব সার দিই এখানে? 5 কেজি নেই। তা আমরা যেহেতু দেওয়ার অভ্যাস নাই, এই জন্য বলি 50 থেকে 100 কেজি অন্তত যেন দেয়। যেমন আমি যেখানে লাগাই সেখানে 50 থেকে 100 কেজি দিই। কাশিয়ানি হর্টিকালচারে গাছ লাগাচ্ছি আমি, তা আমি বললাম জৈব সার আনো, গাছ লাগাবো, দেখি 2 কেজি জৈব সার।